একটা সময়ের কথা ভাবুন তো, যখন বেঁচে থাকাটাই প্রায় অসম্ভব, চারপাশটা যেন নরকের মতো। আর সেই ভয়ঙ্কর পরিবেশেও কেউ একজন জীবনের মানে খুঁজে পাওয়ার কথা বলছেন। আজ আমরা ঠিক এরকমই এক গভীর যাত্রায় যাব, ভিক্টর ফ্র্যাঙ্কেলের লেখা অসাধারণ বই ম্যানস সার্চ ফর মিনিংয়ের হাত ধরে। আমাদের কাছে যা তথ্য আছে তাতে ফ্র্যাঙ্কেলের নিজের অভিজ্ঞতা, তার দর্শন আর তার মনোবিজ্ঞানের যে তত্ত্ব মানে লোগোথেরাপি, এই সব কিছুই উঠে এসেছে। ফ্র্যাঙ্কেল ছিলেন একজন অস্ট্রিয়ান সাইকিয়াট্রিস্ট, নিউরোলজিস্ট, আর সবচেয়ে বড় পরিচয় তিনি হলোকাস্ট থেকে বেঁচে ফেরা একজন মানুষ। 1905 সালে ভিয়েনায় জন্ম। ছোটবেলা থেকেই তো মানুষের মন আর জীবনের গভীর অর্থ নিয়ে তার আগ্রহ ছিল, কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসি কনসেন্ট্রেশন ক্যাম্পের সেই ভয়াবহ অভিজ্ঞতা, সেটা তার চিন্তাভাবনাকে একদম অন্য একটা মাত্রা দেয়। এই বইটা কিন্তু শুধু হলোকাস্টের বিভীষিকার একটা বর্ণনা না, তার চেয়েও বেশি কিছু। এটা যেন মানুষের মনের যে অদম্য শক্তি, তারই একটা দলিল। ফ্র্যাঙ্কেল নিজের আর অন্যদের অভিজ্ঞতা দিয়ে দেখিয়েছেন মানুষ চরমতম পরিস্থিতিতেও কিভাবে টিকে থাকতে পারে, শুধু যদি জীবনে কোনো মানে বা উদ্দেশ্য খুঁজে পায়। আমাদের আজকের লক্ষ্য হল ফ্র্যাঙ্কেলের সেই দর্শনটাকেই বোঝা, কিভাবে তিনি কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো জায়গায় থেকেও মানসিক স্থিতি বজায় রাখলেন, কিভাবে সেখান থেকেই জন্ম নিল লোগোথেরাপি। আর সবচেয়ে জরুরি, এই বই থেকে আমরা নিজেদের জীবনের জন্য কি শিক্ষা নিতে পারি। তাহলে চলুন শুরু করা যাক সেই খোঁজ, কিভাবে ভয়ঙ্করতম অন্ধকারের মাঝেও মানুষ আলো খুঁজতে পারে, জীবনের মানে খুঁজে পেতে পারে। ফ্র্যাঙ্কেলের যাত্রার শুরুটা কিন্তু ছিল ভয়াবহ। বইয়ের প্রথম অংশে তিনি কনসেন্ট্রেশন ক্যাম্পের ভেতরে জীবনের একটা নির্মম সত্যি ছবি এঁকেছেন। হ্যাঁ, সেই ছবিটা এতটাই জীবন্ত যে পড়লে মনে হয় যেন নিজেই সেই পরিস্থিতির ভয়াবহতা অনুভব করছে। প্রতিদিনের যে অভিজ্ঞতা, সে তো ছিল সীমাহীন শারীরিক কষ্ট, অনাহার, হাড় কাঁপানো ঠান্ডা, নোংরা অস্বাস্থ্যকর পরিবেশ, নানা রকম রোগ, আর অবশ্যই প্রতিটা মুহূর্তে মৃত্যুর ভয়। গ্যাস চেম্বার বা হয়তো সামান্য অসুস্থতাতেই মৃত্যু, এই আশঙ্কাটা সবসময় যেন তাড়া করত। ফ্র্যাঙ্কেল খুব স্পষ্টভাবে লিখেছেন কিভাবে বন্দীদের নাম মুছে দিয়ে শুধু একটা নম্বর দেওয়া হতো। হ্যাঁ, এটা আসলে তাদের ব্যক্তিসত্তাটাকেই কেড়ে নেওয়ার একটা চেষ্টা ছিল। ভাবলেই যেন গা শিউরে ওঠে। কিন্তু ফ্র্যাঙ্কেল একটা খুব জরুরি বিষয়ের দিকে আমাদের নজর টেনেছেন, তাই না? তিনি বলছেন যে এই শারীরিক কষ্টের চেয়েও অনেক বেশি মারাত্মক ছিল মানসিক আর আত্মিক ক্ষয়। ব্যাপারটা ঠিক কেমন ছিল একটু বুঝিয়ে বলবেন? ঠিক তাই। ফ্র্যাঙ্কেল খুব কাছ থেকে এটা লক্ষ্য করেছিলেন যে বন্দীদের মধ্যে মানসিক যে ভাঙনটা, সেটা প্রায়শই শারীরিক মৃত্যুর আগেই চলে আসত। দেখুন, বাইরের পরিস্থিতি তো কম বেশি সবার জন্যই এক ছিল, কিন্তু ভেতরের প্রতিক্রিয়াটা সবার একরকম ছিল না, ভিন্ন ভিন্ন ছিল। তিনি মূলত 3 ধরনের প্রতিক্রিয়া দেখতে পেয়েছিলেন। প্রথমত একটা প্রাথমিক শক আর চরম হতাশা। ক্যাম্পে আসার পর প্রথম ধাক্কাটা অনেকেই সামলাতে পারত না। তাদের সব আশা, সব স্বপ্ন যেন এক মুহূর্তে চুরমার হয়ে যেত। দ্বিতীয়ত, একটা পর্যায়ে গিয়ে তৈরি হতো তীব্র নিরাসক্তি, অ্যাপ্যাথি যাকে বলে। জীবনের প্রতি, নিজের প্রতি, এমনকি অন্যের কষ্টের প্রতিও এক ধরনের উদাসীনতা। বাইরের কোনো কিছুই আর তাদের সেভাবে নাড়া দিত না। এটা হয়তো এক ধরনের মানসিক ঢাল ছিল নিজেকে বাঁচানোর, কিন্তু একই সাথে এটা জীবনের প্রতি আগ্রহ হারিয়ে ফেলারও লক্ষণ ছিল। আর তৃতীয় প্রতিক্রিয়াটা, সেটাই কি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কষ্ট আর অনিশ্চয়তার মাঝেও নিজেদের ভেতরে এক অদম্য মানসিক শক্তি ধরে রেখেছিলেন। তারা খুব ছোট ছোট জিনিসের মধ্যে মানে খুঁজে নিতেন। হয়তো প্রকৃতির একটুখানি সৌন্দর্য, ধরুন জানালার বাইরে একটা গাছের দিকে তাকিয়ে থাকা, কিংবা পাশের কোনো বন্দির প্রতি দেখানো সামান্য একটু সহানুভূতি। ফ্র্যাঙ্কেল নিজেই তো বলেছেন তার স্ত্রীর মুখ মনে করা বা ভবিষ্যতে আবার সাইকিয়াট্রিস্ট হিসেবে কাজ করতে পারবেন, এই স্বপ্নটা, এগুলোই তাকে বেঁচে থাকার প্রেরণা জুগিয়েছিল। এখানেই তো বইটার মূল কথাটা চলে আসে, তাই না? ফ্র্যাঙ্কেলের সেই বিখ্যাত উক্তি, যার জীবনে একটা কেন আছে সে প্রায় যে কোনো কীভাবে সইতে পারে। অর্থাৎ জীবনের একটা মানে বা উদ্দেশ্য যদি খুঁজে পাওয়া যায়, তাহলে যে কোনো কষ্ট সহ্য করার ক্ষমতা চলে আসে। এটা কি শুধুই ক্যাম্পে টিকে থাকার একটা কৌশল ছিল, নাকি এর পেছনে আরও গভীর কোনো মনস্তাত্ত্বিক ব্যাপার আছে? না না, এটা নিছক টিকে থাকার কৌশল ছিল না। ফ্র্যাঙ্কেলের মতে এটাই হলো মানুষের অস্তিত্বের মূল চালিকা শক্তি। তার এই অভিজ্ঞতা আর পর্যবেক্ষণ থেকেই তো জন্ম নেয় লোগোথেরাপি। লোগোসও একটা গ্রিক শব্দ, যার মানে হলো অর্থ।
তাই লোগোথেরাপি হলো অর্থকেন্দ্রিক মনোচিকিৎসা। দেখুন, ফ্রয়েড যেমন মনে করতেন অবদমিত যৌনতাই মানুষের মূল চালিকা শক্তি, বা ধরুন অ্যাডলার যেমন ক্ষমতার ইচ্ছাকে গুরুত্ব দিতেন, ফ্র্যাঙ্কেল সেখানে বললেন না, মানুষের সবচেয়ে গভীর যে আকুতি সেটা হলো জীবনের অর্থ খুঁজে পাওয়া। আর এই অর্থ খুঁজে পাওয়ার তাড়নায় মানুষকে এগিয়ে নিয়ে যায়, এমনকি অসহনীয় পরিস্থিতিতেও। এটা কিন্তু বেশ অন্যরকম শোনাচ্ছে, মানে প্রচলিত মনোবিজ্ঞানের ধারণা থেকে বেশ আলাদা, যেখানে আমরা প্রায়শই শুনি যে সুখ বা আনন্দই জীবনের চূড়ান্ত লক্ষ্য। ফ্রাঙ্কল কি তাহলে সুখকে গুরুত্ব দেননি? ফ্র্যাঙ্কেল সুখকে অস্বীকার করেননি মোটেই, কিন্তু তিনি মনে করতেন সুখ সরাসরি অর্জন করার মতো কোনো জিনিস নয়। সুখ হলো জীবনের অর্থ খুঁজে পাওয়ার একটা ফল, একটা বাই প্রোডাক্ট বলতে পারেন। যখন আমরা কোনো অর্থপূর্ণ কাজে লেগে থাকি বা কোনো সম্পর্ককে গুরুত্ব দিই, কিংবা ধরুন কষ্টের মুখোমুখি দাঁড়িয়েও একটা ইতিবাচক মনোভাব ধরে রাখি, তখন সুখটা আপনা আপনি আসতে পারে। কিন্তু যদি আমরা শুধু সুখের পিছনেই ছুটি, তাহলে জীবনটা অনেক সময় অর্থহীন মনে হতে পারে, বিশেষ করে যখন কষ্ট আসে। ফ্র্যাঙ্কেলের মতে জীবনের অর্থ খুঁজে পাওয়াটাই হলো আসল লক্ষ্য। বেশ আকর্ষণীয় ভাবনা। আচ্ছা, এই যে জীবনের অর্থ খুঁজে পাওয়ার কথা হচ্ছে, ফ্র্যাঙ্কেল কিভাবে এই অর্থ খুঁজে পাওয়ার পথের সন্ধান দিয়েছেন? তিনি কি নির্দিষ্ট কোনো পদ্ধতির কথা বলেছেন? উপায়গুলো ঠিক কি কি? ফ্র্যাঙ্কেল মূলত 3টে প্রধান পথের কথা বলেছেন, যার মাধ্যমে মানুষ তার জীবনের অর্থ খুঁজে পেতে পারে। প্রথম পথটা হলো কোনো কাজ বা সৃষ্টির মাধ্যমে, মানে ওয়ার্ক অর ক্রিয়েশন। যখন আমরা কোনো কাজ করি, সেটা পেশাগত কাজ হতে পারে বা কোনো সৃজনশীল কাজও হতে পারে, এবং সেই কাজের মাধ্যমে আমরা কিছু তৈরি করি বা অন্যের জীবনে কোনো ভালো প্রভাব ফেলি, তখন জীবনটা অর্থপূর্ণ মনে হয়। একটা উদাহরণ দিলে হয়তো বুঝতে সুবিধা হবে। ধরুন একজন শিল্পী যখন তার আঁকা বা গান দিয়ে সৌন্দর্য তৈরি করেন, বা একজন বিজ্ঞানী যখন নতুন কিছু আবিষ্কার করেন, অথবা একজন শিক্ষক যখন ছাত্রদের জীবনে জ্ঞান বা অনুপ্রেরণা যোগান, এই সবই হলো কাজের মাধ্যমে অর্থ খুঁজে পাওয়ার উদাহরণ। ফ্র্যাঙ্কেল তো নিজের কথাই বলেছেন, কনসেন্ট্রেশন ক্যাম্পে তার সবচেয়ে বড় ইচ্ছা ছিল তার লেখা একটা বইয়ের পাণ্ডুলিপি সেটাকে পুনরুদ্ধার করা বা শেষ করা। এই কাজটা শেষ করার যে আকাঙ্ক্ষা, সেটাই তাকে ওই চরম পরিস্থিতিও বেঁচে থাকার শক্তি জুগিয়েছিল। এমনকি আমাদের রোজকার জীবনেও যখন কেউ তার পেশায় দক্ষতা অর্জন করে বা কোনো একটা প্রজেক্ট সফলভাবে শেষ করে, সে কিন্তু এক ধরনের অর্থ খুঁজে পায়। বোঝা গেল, বেশ পরিষ্কার। আর দ্বিতীয় পথটা কি? দ্বিতীয় পথটা হলো ভালোবাসা এবং সম্পর্কের মাধ্যমে, মানে লাভ অ্যান্ড রিলেশনশিপস। যখন আমরা অন্য কাউকে ভালোবাসি, কারো জন্য গভীর টান অনুভব করি বা কোনো সম্পর্কের যত্ন নিই, তখন জীবনটা অর্থপূর্ণ হয়ে ওঠে। এটা হতে পারে কোনো নির্দিষ্ট ব্যক্তির প্রতি ভালোবাসা, বা ধরুন প্রকৃতির প্রতি ভালোবাসা, বা এমনকি কোনো একটা আদর্শের প্রতি গভীর অনুরাগ। ফ্র্যাঙ্কেল খুব জোর দিয়ে বলেছেন যে ক্যাম্পের ভেতরেও যখন বন্দীরা একে অপরের প্রতি সামান্য একটু সহানুভূতি দেখাতেন, একটু খাবার ভাগ করে নিতেন বা কাউকে হয়তো সান্ত্বনা দিতেন, সেই ছোট ছোট কাজগুলো তাদের মানসিক শক্তি জুগিয়েছে অনেক। তার মানে একলা হয়ে যাওয়া নয়, বরং সংযোগ, কানেকশন, এটাই শক্তি দেয়। একদম। ফ্র্যাঙ্কেল তার নিজের অভিজ্ঞতার কথাও বলেছেন, কিভাবে তার স্ত্রীর কথা চিন্তা করা, তার কাল্পনিক উপস্থিতিটা অনুভব করা, এগুলো তাকে কঠিনতম মুহূর্তেও শক্তি জুগিয়েছে। এখানে ভালোবাসা মানে কিন্তু শুধু রোমান্টিক ভালোবাসা নয়, বরং মানুষের সঙ্গে মানুষের যে গভীর সংযোগ, সেই অর্থে ব্যবহার করা হয়েছে। পরিবার, বন্ধু, সমাজ, এই সম্পর্কগুলো আমাদের অস্তিত্বকে একটা বড় প্রেক্ষাপট দেয়, আমাদের একাকিত্ব কমায় আর জীবনের মানে খুঁজে পেতে সাহায্য করে। খুবই গুরুত্বপূর্ণ একটা দিক। আচ্ছা, এবার তৃতীয় পথটার কথা শুনি। এটা সম্ভবত সবচেয়ে কঠিন, তাই না? মানে দুঃখ বা কষ্টের মধ্যে অর্থ খোঁজা। হ্যাঁ, ঠিক বলেছেন। এটাই হয়তো ফ্র্যাঙ্কেলের দর্শনের সবচেয়ে মৌলিক আর গভীরতম অংশ, অনিবার্য কষ্টের মুখোমুখি হয়ে তাতে অর্থ খুঁজে পাওয়া। ফাইন্ডিং মিনিং ইন সাফারিং। ফ্র্যাঙ্কেল খুব বাস্তববাদী ছিলেন। তিনি জানতেন যে জীবন সবসময় সুখের হয় না, কষ্ট আসবেই। অসুস্থতা, প্রিয়জন হারানো, ব্যর্থতা, এগুলো জীবনেরই অংশ। প্রশ্নটা হলো, আমরা এই অনিবার্য কষ্টের মুখোমুখি কিভাবে হই? আমাদের প্রতিক্রিয়াটা কি হয়? ফ্র্যাঙ্কেল বলছেন, এখানেই আমাদের স্বাধীনতার আসল জায়গাটা। পরিস্থিতি হয়তো আমরা বদলাতে পারবো না, কিন্তু সেই পরিস্থিতিতে আমরা কি মনোভাব নেব, সেটা বেছে নেওয়ার ক্ষমতা কিন্তু আমাদের আছে।
এটাকে তো তিনি দ্য লাস্ট অফ দ্য হিউম্যান ফ্রিডমস বলেছেন, তাই না? অর্থাৎ বাইরের সবকিছু কেড়ে নিলেও মানুষের ভেতরের এই স্বাধীনতাটুকু কেউ কেড়ে নিতে পারে না, নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা। কিন্তু কষ্টের মধ্যে অর্থ খুঁজে পাওয়াটা ঠিক কিভাবে সম্ভব? এটা শুনতে কিছুটা অবাস্তব লাগে না? দেখুন, এটা অবাস্তব নয়, তবে সহজও নয়। ফ্র্যাঙ্কল কিন্তু বলছেন না যে কষ্ট ভালো বা কষ্টকে উপভোগ করতে হবে। তিনি বলছেন যখন কষ্টটা অনিবার্য তখন সেটাকে গ্রহণ করার মাধ্যমে এবং তার প্রতি আমাদের মনোভাবটা পরিবর্তন করার মাধ্যমে আমরা মানসিক দিক থেকে শক্তিশালী হতে পারি, এমনকি সেই কষ্টেও একটা অর্থ খুঁজে পেতে পারি। তিনি ক্যাম্পের উদাহরণ দিয়েছেন, যেখানে কিছু বন্দী তাদের কষ্টকে দেখেছেন নিজেদের ভেতরের শক্তি পরীক্ষা করার একটা সুযোগ হিসেবে, অথবা এমন একটা অভিজ্ঞতা হিসেবে দেখেছেন যা তাদের ভবিষ্যতে অন্যদের সাহায্য করতে কাজে লাগবে। তারা নিজেদের আত্মমর্যাদা বজায় রেখেছিলেন, এমনকি মৃত্যুর সামনে দাঁড়িয়েও। এর মানে কি এই যে কষ্টটাকে একটা বৃহত্তর উদ্দেশ্যের সঙ্গে জুড়ে দেওয়া? অনেকটা সেরকমই। ধরুন, কেউ হয়তো গুরুতর অসুস্থতায় ভুগছেন। তিনি এই কষ্টটাকে মেনে নিয়ে ধৈর্য ধরে হয়তো পরিবারের প্রতি ভালোবাসা দেখিয়ে বা নিজের আধ্যাত্মিক বিশ্বাসের উপর ভর করে এই অভিজ্ঞতার মধ্যেও একটা অর্থ খুঁজে নিতে পারেন। অথবা ধরুন, কেউ চাকরি হারানোর পর একেবারে ভেঙে না পড়ে সেটাকে নতুন কিছু শেখার বা নতুন কোনো পথে চলার সুযোগ হিসেবেও দেখতে পারেন। ফ্রাঙ্কলের মতে এই মনোভাবটাই আমাদের ভেতরে শক্তি যোগায় আর কষ্টটাকে শুধু অর্থহীন যন্ত্রণা হওয়া থেকে বাঁচায়। তিনি এমন একজন মহিলার কথাও বলেছিলেন মৃত্যুর আগে, যাকে তিনি কাউন্সেলিং করেছিলেন। মহিলাটি তার কষ্টকর জীবন আর আসন্ন মৃত্যুকেও অর্থপূর্ণ হিসেবে দেখতে পেরেছিলেন, কারণ তিনি মনে করতেন তার এই কষ্টভোগ আসলে ঈশ্বরের ইচ্ছারই একটা অংশ, আর এর মাধ্যমে তিনি তার জীবনের উদ্দেশ্য পূরণ করছেন। তার মানে ফ্র্যাঙ্কালের মূল কথাটা দাঁড়াচ্ছে যে পরিস্থিতি নয়, আমাদের প্রতিক্রিয়ায় আমাদের অভিজ্ঞতাকে ঠিক করে দেয়। সুখ বা সুবিধে নয়, বরং জীবনের গভীর অর্থ খুঁজে পাওয়ায় মানুষের আসল চালিকা শক্তি। আর এই অর্থ আমরা তৈরি করি আমাদের কাজ, আমাদের ভালোবাসা এবং কষ্টের প্রতি আমাদের মনোভাবের মাধ্যমে। ঠিক, একদম একদম ঠিক ধরেছেন। তিনি এই পুরো প্রক্রিয়াটাকে বলেছেন সচেতন মানসিকতা এবং ইচ্ছাশক্তির মাধ্যমে জীবনের অর্থ খোঁজা। এটা কোনো নিষ্ক্রিয় প্রক্রিয়া নয়, বরং একটা সক্রিয় পছন্দ, একটা অ্যাক্টিভ চয়েস। ফ্র্যাঙ্কল জোর দিয়েছেন যে জীবনের অর্থ কিন্তু প্রত্যেকের জন্য আলাদা, আর তা সময়ের সাথে সাথে বদলাতেও পারে। এর কোনো বাধা ধরা ফর্মুলা নেই। একজনকে হয়তো তার কাজ অর্থ দেয়, আরেকজনকে তার পরিবার, অন্য আরেকজনকে হয়তো কোনো সেবামূলক কাজে নিজেকে ডুবিয়ে দেওয়াটা অর্থ দেয়। ফ্র্যাঙ্কল তো বইয়ে আরও অনেক বাস্তব উদাহরণ দিয়েছেন, তাই না? যেমন সেই বন্দির কথা, যিনি তার ছোট্ট সন্তানের কথা ভেবে বেঁচে থাকার কারণ খুঁজে পেয়েছিলেন, কারণ তিনি জানতেন বিদেশে তার সন্তান একা তার জন্য অপেক্ষা করছে, তাকে সেই সন্তানের কাছে ফিরতেই হবে। হ্যাঁ। অথবা আরেকজন বিজ্ঞানী বন্দী, যিনি গোপনে ছোট ছোট কাগজে তার গবেষণার নোট লিখে রাখতেন, ভবিষ্যতের জন্য জ্ঞান সংরক্ষণ করার একটা তাগিদ থেকে। এই ছোট ছোট উদ্দেশ্যগুলোই যেন তাদের লাইফ লাইন ছিল। হ্যাঁ, এই উদাহরণগুলো লোগোথেরাপির কার্যকারিতা বুঝতে খুব সাহায্য করে। এটা দেখায় যে অর্থ খুঁজে পাওয়াটা কোনো অ্যাবস্ট্র্যাক্ট বা বিমূর্ত ধারণা নয়, বরং এটা মানুষের প্রতিদিনের আচরণ আর মানসিক অবস্থার উপর সরাসরি প্রভাব ফেলে। যখন জীবনের একটা কেন থাকে, তখন অনেক কিভাবে সহ্য করাটা সহজ হয়ে যায়। এই কেনটাই হলো জীবনের অর্থ বা উদ্দেশ্য। তাহলে এই যে এতক্ষণ ধরে আমরা আলোচনা করলাম, ফ্রাঙ্কলের বই আর তার দর্শন থেকে মূল শিক্ষাগুলোকে যদি আমরা আরেকবার একটু গুছিয়ে নিই, তাহলে কি দাঁড়ায়? কয়েকটা মূল বিষয়ে অবশ্যই আবার বলা যায়। যেমন প্রথমত, জীবনের অর্থ খোঁজাটা মানুষের একটা একদম মৌলিক প্রবৃত্তি। এটা শুধু সুখ খোঁজার চেয়েও গভীর একটা চালিকা শক্তি। দ্বিতীয়ত, এই অর্থটা কিন্তু প্রত্যেকের জন্য আলাদা, স্বতন্ত্র, আর তা জীবনের বিভিন্ন পর্যায়ে বদলেও যেতে পারে। এর কোনো একটা নির্দিষ্ট উত্তর নেই। তৃতীয়ত, অর্থ খুঁজে পাওয়ার তিনটে প্রধান পথ হলো কাজ বা সৃষ্টি, ভালোবাসা ও সম্পর্ক, এবং অনিবার্য কষ্টের প্রতি আমাদের যে মনোভাব। চতুর্থত, পরিস্থিতি যতই খারাপ হোক না কেন, নিজের মনোভাব বেছে নেওয়ার স্বাধীনতা মানুষের সব সময়ই থাকে। এটাই মানুষের চূড়ান্ত স্বাধীনতা। ঠিক। পঞ্চমত, কষ্ট জীবনেরই অংশ, কিন্তু কষ্টকে গ্রহণ করে এবং তার মধ্যে অর্থ খুঁজে নেওয়ার মাধ্যমে আমরা মানসিক দৃঢ়তা অর্জন করতে পারি। আর ষষ্ঠত, জীবনের অর্থ খুঁজে পেলে
সেটা আমাদের ভেতর থেকে শক্তি যোগায়, যা বাইরের যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করে। অন্যকে সাহায্য করা বা ভালোবাসাও কিন্তু এই অর্থের একটা খুব গুরুত্বপূর্ণ উৎস। এই শিক্ষাগুলো তো শুধু ওই কনসেন্ট্রেশন ক্যাম্পের মতো চরম পরিস্থিতির জন্যই নয়, আমাদের প্রতিদিনের জীবনের জন্য তো অত্যন্ত প্রাসঙ্গিক, তাই না? আমরা যখন কাজের চাপে থাকি বা ব্যক্তিগত সম্পর্কে কোনো সমস্যায় পড়ি, অথবা জীবনে যখন একঘেয়েমি চলে আসে, তখনও তো জীবনের একটা বৃহত্তর অর্থ বা উদ্দেশ্যের বোধ আমাদের পথ দেখাতে পারে। অবশ্যই, অবশ্যই। ফ্র্যাঙ্কলের দর্শন শুধু হোলোকস্টের ওই বিশেষ সময়ের মধ্যেই সীমাবদ্ধ নয়। এটা জীবনের যে কোনো চ্যালেঞ্জ, যে কোনো হতাশা বা ধরুন শূন্যতাবোধ, এগুলো মোকাবেলা করার ক্ষেত্রেও প্রযোজ্য। যখন আমরা জানি যে আমাদের জীবনের একটা বৃহত্তর মানে আছে, তখন ছোটোখাটো সমস্যাগুলো আমাদের অতটা কাবু করতে পারে না। আমরা তখন ব্যর্থতা থেকেও শিখতে পারি, কষ্টের মাঝেও আসার আলো দেখতে পাই। অর্থহীনতাই আসলে মানুষকে সবচেয়ে বেশি মানসিকভাবে দুর্বল করে দেয়। ফ্র্যাঙ্কল এটাই বারবার বলতে চেয়েছেন। তাহলে ভিক্টর ফ্র্যাঙ্কলের ম্যানস সার্চ ফর মিনিং আমাদের শেষ পর্যন্ত এটাই শেখায় যে জীবন সবসময় আমাদের মনের মতো হবে না। কষ্ট আসবে, ব্যর্থতা আসবে, কিন্তু এই সব কিছুর মধ্যে জীবনের মানে খুঁজে নেওয়ার ক্ষমতাটা আমাদের নিজেদের হাতে। জীবন হয়তো নিজে থেকে সবসময় অর্থ নিয়ে আসে না, কিন্তু আমরা আমাদের পছন্দ, আমাদের কাজ, আমাদের সম্পর্ক আর আমাদের মনোভাব দিয়ে সেই অর্থটা তৈরি করতে পারি। একদম তাই। ফ্র্যাঙ্কলের মূল বার্তাটা কিন্তু আশা আর সম্ভাবনার। তিনি দেখিয়েছেন মানুষের ভেতরের শক্তি কতটা অসীম হতে পারে যদি সে তার জীবনের একটা লক্ষ্য বা অর্থ খুঁজে পায়। এটা আমাদের ভেতরের আত্মবিশ্বাস, সহনশীলতা আর আশাকে জাগিয়ে তোলে। আর এখান থেকেই একটা গভীর প্রশ্ন উঠে আসে, যা আমাদের সবারই একবার ভাবা উচিত। প্রশ্নটা হলো, যদি জীবনের অর্থ আমাদেরই নিজেদের তৈরি করতে হয়, যদি পরিস্থিতি বদলানোর ক্ষমতা সবসময় নাও থাকে, তাহলে নিজের মনোভাব বদলানোর ক্ষমতা তো থাকে, তাই না? তাহলে বর্তমান পরিস্থিতি যেমনই হোক না কেন, আজ এই মুহূর্তে এমন কোন ছোট পদক্ষেপটা নেওয়া যেতে পারে যা সচেতনভাবে জীবনে একটুখানি হলেও অর্থ যোগ করবে? সেটা হতে পারে কাউকে একটু সাহায্য করা, নিজের কোনো পছন্দের কাজ করা, নতুন কিছু শেখা, বা শুধু নিজের অনুভূতির প্রতি একটু বেশি মনোযোগ দেওয়া। ছোট্ট কিছু। ভিক্টর ফ্র্যাঙ্কেলের জীবন আর তার লেখা আজও লক্ষ লক্ষ মানুষকে পথ দেখাচ্ছে। তার অভিজ্ঞতা চরম কষ্টের হলেও তার বার্তাটা কিন্তু চূড়ান্তভাবে আশাবাদী। তিনি আমাদের মনে করিয়ে দেন মানুষের আত্মার শক্তি পরিস্থিতিকে ছাপিয়ে যেতে পারে যদি সে জীবনের অর্থ খুঁজে পায়, আর সেই অর্থ খোঁজার যাত্রাটা আমাদের প্রত্যেকের একান্তই নিজের।